হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে তোমাদের জন্য হাজার জিকে সিরিজের পার্ট 3 নিয়ে চলে এসেছি। এখানে আমরা মোট 20টা মোস্ট ইম্পর্টেন্ট জিকে নিয়ে আলোচনা করব। তোমরা সমগ্র ক্লাসটা দেখো এবং দেখার পর তোমরা তোমাদের অভিমত জানাবে। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন, হাইগ্রোমিটার যন্ত্রটা খেয়াল রাখবে। হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায়? বাতাসের আপেক্ষিক আর্দ্রতা, বায়ুর গতিবেগ, সমুদ্রের জলের গভীরতা, সমুদ্র স্রোতের গভীরতা। আচ্ছা, বায়ুর গতিবেগ কি হয়? অ্যানিমোমিটার। কি হয়? অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার। আচ্ছা, সমুদ্রের জলের গভীরতা কি? ফ্যাদোমিটার। মিটার। তাহলে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। কি নাম? হাইগ্রোমিটার। তাহলে অ্যান্সার কি আসবে? না, অপশন এ। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় বা কি মাপা হয়? বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। আচ্ছা, যদি প্রশ্নে আসতো অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? না, বায়ুর গতিবেগ। কি মাপা হয়? না, বায়ুর গতিবেগ মাপা হয় কি সাহায্যে? অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। আচ্ছা, বাতাসের যে দিক নির্ণয়, যে কোন বাতাসটা কোন দিকে যাচ্ছে, উত্তর দিকে, পূর্ব দিকে, নর্থে, সাউথে, না কোন দিকে যাচ্ছে, সেটা কি দিয়ে মাপা হয়? না, সেটা মাপা হয় বাত পতাকা। কি দিয়ে? না, বাত পতাকা। ঠিক আছে, এটা বাতাসের দিক নির্ণয়। আর বাতাসের গতিবেগ অ্যানিমোমিটার। সমুদ্রের জলের যে গভীরতা, যে ডেপথ, সেটা কি দিয়ে মাপা হবে? না, ফ্যাদোমিটার। কি দিয়ে মাপা হবে? না, ফ্যাদোমিটার দিয়ে সমুদ্রের জলের গভীরতা মাপা হবে। তো আমরা তিনটে এখানে জিনিস শিখে নিলাম। হাইগ্রোমিটার দিয়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা, অ্যানিমোমিটার দিয়ে বায়ুর গতিবেগ, বাত পতাকা দিয়ে বাতাসের দিক নির্ণয় এবং ফ্যাদোমিটার দিয়ে সমুদ্রের জলের গভীরতা। আচ্ছা, এটা না গেল হাইগ্রোমিটার। পরে প্রশ্ন দেখো, কে সার্ভেন্টস অফ ইন্ডিয়া, এটা 1905 সালে স্থাপিত হয়েছিল। কত সালে? না, 1905 সালে স্থাপিত হয়েছিল। কবে? 1905। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে গঠন করেছিল? না, কি আছে? না, সঠিক উত্তর কি? না, গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে। সার্ভেন্টস অফ ইন্ডিয়া 1905 সালে স্থাপিত হয় এবং এটা এখনো স্টিল রানিং, এখনো চলছে। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে পুনেতে। কোথায়? পুনে। হেডকোয়ার্টার কোথায়? পুনে শহরে। আচ্ছা, রাজা রামমোহন রায় কি স্থাপন করেছিল? আত্মীয় সভা। কি স্থাপন করেছিল? আত্মীয় সভা। এছাড়া কি ছিল? ব্রাহ্ম সভা এবং ব্রাহ্ম সমাজ। রামমোহন রায় 1815 সালে কি করেছিল? আত্মীয় সভা করেছিল। ঠিক আছে, আত্মীয় সভা। রামমোহন রায় ছিল আত্মীয় সভা 1815 সালে। 1828 সালে কি করেছিল? না, ব্রাহ্ম সমাজ। 1830-এ কি করেছিল? 1830-এ করেছিল 1828-এ ব্রাহ্ম সভা, 1830-এ ব্রাহ্ম সমাজ। এছাড়া জননী সমাজ কি করেছিল? আর্য সমাজ। কত সালে? 1875 সালে করেছিল আর্য সমাজ। ওকে। মহাত্মা গান্ধী কি করেছিল? না, হরিজন সেবক সংঘ। হরিজন সেবক সংঘ তিনি কিন্তু মহাত্মা গান্ধী স্থাপন করেছিলেন। ওকে। তাহলে প্রথম সার্ভেন্টস অফ ইন্ডিয়া কে করেছে 1905 সালে? না, গোপাল কৃষ্ণ গোখলে, যেটা অ্যান্সার। এছাড়া রাজা রামমোহন রায় কি করেছিল? আত্মীয় সভা, ব্রাহ্ম সভা, ব্রাহ্ম সমাজ। মহাত্মা গান্ধী কি করেছিল? হরিজন সেবক সংঘ। আর স্বামী দয়ানন্দ সরস্বতী কি করেছিলেন? না, 1875 সালে আর্য সমাজ কোথায় করেছিল? না, বোম্বাই শহরে। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সম্পর্কে আমরা জানলাম। পরের প্রশ্ন, গ্যালভানাইজেশন হলো লোহার উপর কিসের? লোহার উপর 10 তার প্রলেপ দেওয়া। ঠিক আছে, তড়িৎ লেপনের জন্য কাজে লাগে। লোহার উপর 10 তার প্রলেপ দেওয়া হয়। নেক্সট, বায়ুমণ্ডলে কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? দেখো, চারটে অপশনের মধ্যে কিন্তু উত্তরটা আসবে না। আমরা যদি বায়ুমণ্ডলটাকে ভাগ করি এরকম ভাবে, প্রথম স্তরে কি পাবো? একদম প্রথম স্তরটাতে কি পাবো? না, ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, তারপর কোন স্তর আছে? না, স্ট্র্যাটোস্ফিয়ার। এর মধ্যে কিন্তু ওজোন স্তর রয়েছে, যেখানে ওজোন গ্যাসের আধিক্য পাওয়া যায়। তারপরে কোন স্তর রয়েছে? না, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, তারপর হচ্ছে মেসোস্ফিয়ার। ঠিক আছে, এখানে কি উল্কাগুলি এসে পুড়ে যায় বা ছাই হয়ে যায়। তারপরে কি আছে? এখানে আছে আয়োনোস্ফিয়ার। ঠিক আছে, এই আয়োনোস্ফিয়ার যে স্তরটা আছে, এই যে স্তরটা তুমি দেখছো একদম স্তরে আয়োনোস্ফিয়ার, এই আয়োনোস্ফিয়ার থেকে কিন্তু আমাদের রেডিও বা যেটা আমরা রেডিও তরঙ্গ বলি সেটা কিন্তু
বেতার তরঙ্গ সেখানে কিন্তু প্রতিফলিত হয়। কোথা থেকে? এই আয়নোস্ফিয়ার থেকে ভূপৃষ্ঠে এখানে চলে আসবে। তাহলে এখানে দেখো এই যে চারটে অপশনের মধ্যে একটা অপশন কিন্তু সঠিক নয়। উত্তর কি আসবে? না আয়নোস্ফিয়ার হবে এর সঠিক উত্তর। ক্লিয়ার? তাহলে বায়ুমণ্ডলে কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? উত্তর কি হবে? আয়নোস্ফিয়ার। তাহলে প্রথম স্তরে কে ছিল? ট্রোপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, সেখানে কি রয়েছে? ওজোন স্তর, যেখানে সূর্যের অতি বেগুনি রশ্মিটা শোষণ করে নেওয়া হয়। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে তোমার মেসোস্ফিয়ার, তারপরে আয়নোস্ফিয়ার, একদম শেষে কি রয়েছে? এক্সোস্ফিয়ার। ওকে, এটা গেল বায়ুমণ্ডল স্তরভেদ। পরের প্রশ্ন, ভারতীয় সংসদ দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক কত দিনের সময়কাল থাকে? খুব সহজ প্রশ্ন, উত্তর হচ্ছে 6 মাস। মাত্র 6 মাসের গ্যাপ কিন্তু রাখতে হবে দুটো টাইমের মধ্যে। ভারতীয় সংসদের সদস্য পদে নির্বাচিত হওয়ার সব থেকে অল্প বয়স কোনটা? অপশন 18 বছর। 18 বছর আমাদের ভোটাধিকার বয়স। 21 বছর কোনটা? 21 বছর হচ্ছে পঞ্চায়েত পৌরসভাতে যদি তুমি দাঁড়াতে চাও, সেক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন বয়স কোনটা হবে? 21 বছর। লোকসভা, এটা গেল পৌরসভা বা পঞ্চায়েত যেটা তুমি বলছো, ঠিক আছে, পৌরসভা বা পঞ্চায়েত, এটা কি? এটা তোমার লোকসভার একটা ন্যূনতম সদস্যের বয়স হবে মিনিমাম 25 বছর। 30 বছর কোনটা? রাজ্যসভা। রাজ্যসভা। আচ্ছা দেখো, যদি দেখো সংসদ কি কি নিয়ে গঠিত? সংসদ আমাদের লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি নিয়ে তৈরি হচ্ছে আমাদের সংসদ। তো সেক্ষেত্রে তুমি দেখো লোকসভার ক্ষেত্রে 25 বছর, রাজ্যসভার ক্ষেত্রে 30 বছর। তাহলে সঠিক অ্যান্সার কোনটা আসবে? এক্ষেত্রে আসবে 25 বছর। কোনটা? 25 বছর হবে সঠিক উত্তর। যদি বলতো পৌরসভা পঞ্চায়েতের ক্ষেত্রে কি আসতো? না 21 বছর। যদি বলতো রাজ্যসভার ক্ষেত্রে 30 বছর। ঠিক আছে, তো এটা গেল বয়স সংক্রান্ত প্রশ্ন। তারপরে দেখো, কোন রোগ নিরাময়ে রেসারপিন, যেটা আমরা সর্পগন্ধা গাছ থেকে পাই, রেসারপিন ব্যবহৃত হয়? সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন, এটা বলা কিছু নেই। উচ্চ রক্তচাপ নিরাময়ের জন্য রেসারপিন কিন্তু আমরা ব্যবহার করি। ঠিক সেরকম আমরা সিনকোনা গাছ থেকে যে কুইনিন পাই, সেটা ম্যালেরিয়া রোগের ওষুধের ক্ষেত্রে ব্যবহার করা যায়। ওকে, এটা গেল সর্পগন্ধার ক্ষেত্রে নিয়ে যাও। বায়ুমণ্ডলের সর্বাধিক দূরবর্তী স্তরের নাম কি? একটু আগেই আলোচনা হয়েছে। সঠিক উত্তর কি হবে? এক্সোস্ফিয়ার। কি আনসার? এক্সোস্ফিয়ার হচ্ছে সঠিক অ্যান্সার এই ক্ষেত্রে। বায়ুমণ্ডল থেকে প্রশ্ন আছে, কোন রোগের চিকিৎসায় ডায়ালিসিস পদ্ধতি ব্যবহার করা হয়? এটা কি? অপশন বি। অপশন বি হচ্ছে ডায়ালিসিস ক্ষেত্রে এক্ষেত্রে ব্যবহার করা হয়। কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা, এটা ভালো করে খেয়াল করে দেখো, তীব্রতা আর উৎস এই দুটো জিনিস কিন্তু এক নয়। খেয়াল দেখো, তীব্রতা পরিমাপ করা হয়, উৎস কে নির্ণয় করে? কে নির্ণয় করে? সিসমোগ্রাফ। উৎস কে নির্ণয় করছে? সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ উৎস। আর তীব্রতা কে করে? তীব্রতা করে রিক্টার স্কেল। ঠিক আছে, রিক্টার স্কেল। তাহলে দেখো বলছে কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ হয়? সঠিক উত্তর কি হবে? রিক্টার স্কেল। দেখো আছে অপশনের মধ্যে? নেই। কি দেখা যাচ্ছে? সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ কি হয়? সিসমোগ্রাফ শুধু তার উৎস নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে এখানে অপশনের মধ্যে কিন্তু একটাও হবে না। সঠিক উত্তর কি হবে? রিক্টার স্কেল। ভূমিকম্পের তীব্রতাকে নির্ণয় করে না রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা নির্ণয় করা হয়। ওকে, তো এটা গেল। পরে দেখো, কোন পাখি পিছন দিকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পিছন দিকে উঠতে পারে? উত্তর কি হবে? না হার্মিং বার্ড। এইটা শুধু সব থেকে ছোট পাখি, ঠিক আছে, এবং পেছন দিকে উঠতে পারে কিন্তু হার্মিং বার্ড। পরের প্রশ্ন যাচ্ছে আমরা, নীল হলুদ, যখন নীল আর হলুদ যখন তুমি এই দুটো রঙকে যখন তুমি মেশাবে তখন কি আসবে? তখন আসবে কিন্তু সবুজ। কি আসছে? আনসার আসবে সবুজ। তার নীল হলুদ রঙের সমপরিমাণ মিশ্রণে কোন রং তৈরি হবে? লাল হবে না, কালো হবে না, বেগুনি হবে না। সঠিক উত্তর কি? সবুজ। কি হবে? সবুজ। ওকে, বার কিসের একক? না বার হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপের একক কি? তোমার বার। তাপমাত্রা একক কি? তাপমাত্রা একক হচ্ছে কেলভিন। কেলভিন। বলের একক কি? এসআই একক বলছি। বলের একক কি? না বলের একক হচ্ছে নিউটন। কার্যের একক কি? না কার্যের একক জুল। ঠিক আছে, তাহলে বায়ুমণ্ডলের চাপের একক কি? না বার। ওকে, বার। তাহলে বার কিসের একক? বায়ুমণ্ডল চাপের একক। তাপমাত্রা একক কি? কেলভিন। বলের একক কি? নিউটন। কার্যের একক কি? জুল। নেক্সট দেখো, জাতীয় ডাক দিবস। জাতীয় ডাক দিবস হচ্ছে কবে পালিত হয়?
না 10ই অক্টোবর জাতীয় ডাক দিবস পালিত হয়? কবে? না 10ই অক্টোবর জাতীয় ডাক দিবস পালিত হয়। খেয়াল রাখবে 9ই অক্টোবর বিশ্ব ডাক দিবস পালিত হয়। 9ই অক্টোবর বিশ্ব ডাক দিবস পালিত হয়। আর 10ই অক্টোবর হচ্ছে কোথায়? না জাতীয় ডাক দিবস পালিত হয়। যে জাতীয় যে ডাক দিবসের যে সংস্থা তার হেডকোয়ার্টার কোথায়? না সুইজারল্যান্ডে। ঠিক আছে, এবার দেখো কোন দেশে লুনার রিকনস্ট্রেন্ট অরবিটার LRO চালু করেছে? উত্তর কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্র। উত্তর কি? না মার্কিন যুক্তরাষ্ট্র। নটপেটিয়া এটা কি বর্তমানে, বা হারবেটিক উইপার যা সাম্প্রতিক সংবাদ দেখেছে, এটা কোন সঙ্গে যুক্ত? না এটি সাইবার নিরাপত্তার সঙ্গে যুক্ত। কার সঙ্গে? সাইবার নিরাপত্তার সঙ্গে এটি যুক্ত। নেক্সট দেখো কোন মন্ত্রক সেন্ট্রাল আর্ম পুলিশ, দেখো সেন্ট্রাল আর্ম পুলিশ বলতে একটা মন্ত্রক কথা মনে রাখবে, সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। ঠিক আছে, স্বরাষ্ট্র মন্ত্রক। এর জন্য আধুনিকরণের পরিকল্পনা করা হয়েছে। তবে দেখো ক্যালিস্টো হচ্ছে কার উপগ্রহ? না ক্যালিস্টোর উপগ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির সব থেকে বড় উপগ্রহের নাম কি? বড় উপগ্রহের নাম হচ্ছে গ্যামিনেড। ঠিক আছে, আর ক্যালিস্টো হচ্ছে এই বৃহস্পতির সেকেন্ড সব থেকে বিগেস্ট উপগ্রহ, আর সব থেকে বড় গ্যামিনেড। প্রশ্নটা দেয়নি, প্রশ্ন হচ্ছে ক্যালিস্টো কোন গ্রহের উপগ্রহ? সঠিক উত্তর কি হবে? বৃহস্পতির উপগ্রহ হচ্ছে ক্যালিস্টো। পাহাড়ি রাস্তায় বিপজ্জনক বাঁকে কত ডিগ্রি কোণ থাকে? উত্তর হচ্ছে 45 ডিগ্রি কোণ থাকে। কত? 45 ডিগ্রি কোণ থাকে পাহাড়ি রাস্তার যে বাঁকগুলো থাকে সেক্ষেত্রে। কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন। কি উত্তর? দেখো খেয়াল করো, এটা কোন নিষ্ক্রিয় গ্যাস বলেছে, তাহলে নাইট্রোজেন তো হবে না। কি অ্যান্সার আসবে? না অ্যান্সার আসবে কিন্তু আর্গন। ঠিক আছে, অ্যান্সার আসবে কোনটা? আর্গন। আর্গন সঠিক অ্যান্সার। আর যদি বলতো নর্মাল ক্ষেত্রে সব বেশি গ্যাস কার আছে? নাইট্রোজেন। ঠিক আছে, তারপর অক্সিজেন, তারপর কার্বন ডাইঅক্সাইড। কিন্তু এটা যেহেতু সবই নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, আর্গন, ক্রিপ্টন সবই নিষ্ক্রিয় গ্যাস, সেক্ষেত্রে অ্যান্সার কি আসবে? না আর্গন হচ্ছে এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে আমাদের 20টা প্রশ্ন হয়ে গেল। তোমাদের এই প্রশ্নগুলি কেমন লাগলো বলো, আর তোমরা অবশ্যই ক্লাসটা সম্পূর্ণ দেখবে। যদি তোমাদের ভালো লাগে তোমরা ক্লাসটা শেয়ার করবে, লাইক করবে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।